প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আজকের মালিনী বিলের আখ্যান উপন্যাসের ধারাবাহিক পর্ব আরম্ভ করছি। উল্লেখ্য, মালিনী বিলের আখ্যান বরাক উপত্যকার জনবসতি গড়ে ওঠার উপর তথ্য সমৃদ্ধ ঐতিহাসিক উপন্যাস। এই উপন্যাস ধারাবাহিকভাবে দৈনিক প্রান্তজ্যোতিতে 2 বছর অধিক সময় প্রকাশিত হয়। পরবর্তী সময়ে নতুন দিগন্ত প্রকাশনী বইটি প্রকাশিত করে। উপন্যাস পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকদের কাহিনী সূত্র ধরিয়ে দিতে অতি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে নিচ্ছি। মালিনী বিলের আখ্যান উপন্যাসে এই অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি, জীবনযাপনের সঙ্গে কাছারি রাজ পরিবারের উত্থান পতন ও জড়িত রয়েছে। এই উপন্যাসের ভেতর দিয়ে বড়, মেচ, রাভা, লালুম, ত্রিপুরী, ককবরক, মরান, গারো, হাজং প্রভৃতি ভাষা ও সংস্কৃতির সঙ্গে যে কাছারি রাজ্যের জনমানুষ ও ডিমাসা রাজ পরিবারের নৈকট্য ছিল তা উপস্থাপন করা হয়েছে। বিশেষত তাদের কৃষিভিত্তিক সংস্কৃতির সঙ্গে উত্তর পূর্ব ভারতের সংস্কৃতির এক মেলবন্ধনের কথা উচ্চারিত হয়েছে। মাইবং থেকে প্রায় বাধ্য হয়ে রাজা চন্দ্রপ্রভা দেবী 9 বৎসরের বালক পুত্র সুদর্পণ নারায়ণকে সঙ্গে নিয়ে কাশপুরে রাজ্যভার স্থাপন করেন। কিন্তু রাজমাতা চন্দ্রপ্রভা দেবীর রাজ্য শাসন অস্বীকার করতে ভেতরে ভেতরে লাল জবাব দলের মতো এক বিদ্রোহী দল নানান চক্রান্তে লিপ্ত রয়েছে। তাদেরই চক্রান্তে হাতিশালা বেশ কয়েকটি হাতি খাদ্যে বিষ প্রয়োগে মারা যায়। শুধু তাই নয়, কাছারি রাজ্যের অধিষ্ঠাত্রী দেবী রণচণ্ডী মন্দির প্রধান পুরোহিত কবি ভুবনের বাচস্পতির লিখিত পুঁথি নাইদশামৃত চুরি করতে মুকুল রণচণ্ডী মন্দিরে আসে। তাকে পাঠানো হয় বিদ্রোহী লালজবা দল। রণচণ্ডী অভিষেক মুকুল নাইদশামৃত চুরি করতে গিয়ে পক্ষাঘাতে দেবীর সামনে পড়ে যায়। এসব নানান অলৌকিক ঘটনা রহস্যের আলয় রোমাঞ্চকর আখ্যানের ভেতর দিয়ে উপন্যাসটি এগিয়ে গেছে। বিদ্রোহী মৃন্ময় শঙ্কর, সুবিনয়, গোদাই তাদের দুষ্ট বুদ্ধি শয়তানের ছকের ক্রমাগত রাজ পরিবার নানান বিপদের সম্মুখীন হয়। কিন্তু রাজমাতার দক্ষ প্রশাসনে বিশ্বস্ত রাজকর্মচারী বিনয়েন্দ্র, প্রধান সেনাপতি বিপ্রধন্য এবং মহেশ মালী, নিতাই মাঝি তাদের সহযোগিতায় বারবার বিদ্রোহীরা ব্যর্থ হয়। রাজনৈতিক ক্রূরতা, হিংসা, ঈর্ষা যেমনি আছে, তেমনি সুরেশ্বর ও মালিনী প্রেমের শাশ্বত ভালোবাসার উচ্চারণ উপন্যাসের 3 ভাগ জুড়ে রয়েছে। নাইদশামৃত শুনতে রাজ অমাত্য প্রজা ছাড়াও রাজমাতা নিয়মিত রণচণ্ডী মন্দিরে আসেন। ভুবনেশ্বর বাচস্পতির পঠন ও লেখা শুনে রাজমাতা চন্দ্রপ্রভা দেবী এত খুশি হন যে তিনি ভুবনেশ্বরকে একটি সোনার লগুন উপহার দেন। শুধু তাই নয়, তিনি এও প্রতিশ্রুতি দেন যে খুব শীঘ্র তাকে একটি হাতি উপহার দেবেন। এই কথা শুনে কুলগুরু খুবই বিরক্ত হন এবং ভুবনেশ্বরকে অপদস্থ তাড়াতে বিদ্রোহী দলের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েন। এদিকে ত্রিপুরার মহারাজা ঈশ্বরচন্দ্র মানিক্যের সঙ্গে কাছারি রাজপরিবারের মৃদঙ্গবাদক খেমবাবুর ভগিনী রাজেশ্বরের সঙ্গে বিয়ের প্রস্তাব চলছে। এই ব্যাপারে আলাপ কিছুটা এগিয়ে গেছে। কাছারি রাজ্যের রাজমাতার দ্বিতীয় সতী কমলা দেবী এবং তার সেবাদাসী ভগবতী অতিশালায় থেকে প্রতিদিন রণচণ্ডী মন্দিরে নাইদশামৃত পাঠ শ্রবণ করতে আসেন। রহস্য, রোমাঞ্চ আর ইতিহাসের আলয় এই অঞ্চলের জনবসতি গড়ার নানান কিংবদন্তি মিথ আর উপন্যাসের শাশ্বত কাহিনী উপন্যাস পর্বে রয়েছে। নাইদশামৃত
যে গ্রন্থ নিয়ে আজ অবধি বিতর্কের শেষ নেই, সেই সম্পর্কে ইন্ডিয়ান লিটারেচার এর প্রাক্তন সাহিত্য একাডেমির সম্পাদক নির্মলকান্তি ভট্টাচার্য বলেন, আমার মনে হয় শ্রী নারদ রসামৃত একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। পুরাণের বঙ্গানুবাদ রসামৃত তার অন্যতম ইঙ্গিত, এবং সেই গ্রন্থের এমন বিস্তারিত অধ্যয়ন বাংলা সাহিত্যের সব ধারায় অনুসিন্ধুৎসু পাঠের কাছে যে অতি মূল্যবান প্রাপ্তি বলে বিবেচিত হবে, সে বিষয়ে আমি নিশ্চিত। প্রায় 300 বছর আগের কাছের রাজ পরিবারের চন্দ্রপ্রভা দেবীর আনুকূল্যে পুরোহিত ভুবনের বাচস্পতি নারদ রসামৃত গ্রন্থটি বাংলা অনুবাদ করেছিলেন। তার প্রাসঙ্গিকতা আজও রয়েছে। তাই এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র কবি পুরে ভুবনের বাচস্পতি, সেই সঙ্গে রয়েছে সুরেশ্বর, মালিনীর মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রগুলি রয়েছেন রাজমা চন্দ্রপ্রভা দেবী, সুদর্প নারায়ণ এবং রাজমন্ত্রীরা। প্রতি পর্বে রোমাঞ্চ এবং তথ্যের সমাবেশ। তাহলে আজকের পর্ব আরম্ভ করে নিচ্ছি। এই পর্বে বিশেষত জনবসতি নিয়ে কথা হয়েছে। এখানে জনবসতি হ্রাস পাচ্ছে কলেরা এবং কালাজ্বরে, এই নিয়ে এই পর্বের বিশেষত আখ্যান এগিয়ে গেছে। তাহলে পড়া যাক আজকের পর্ব। ভোরবেলা রাজমাতা চন্দ্রপ্রভা দেবী হাঁটতে হাঁটতে খেয়াঘাট পর্যন্ত এলেন। খেয়াঘাটে অনেক নৌকো তখন বাধা রয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন ভাবলেন। সামনের সপ্তাহে ময়ূরকণ্ঠী দুটি নৌকো নিয়ে আসছেন ত্রিপুরার মহারাজা। তাই খেয়াঘাট ঠিক আছে কিনা তিনি দেখে নিলেন। খেয়াঘাটের তত্ত্বাবধায়ক ও প্রধান গুপ্তচর বিনয়েন্দ্র দূর থেকে রাজমাতাকে দেখে খুব তাড়াতাড়ি রাজমাতার কাছাকাছি আসতে লাগলো। সঙ্গে নিতাই মাঝি, মহেশ মালিও রয়েছে। কাছে সেই রাজমাতাকে বিনয়েন্দ্র, মহেশ মালি ও নিতাই মাঝি একই সঙ্গে বলল রাজমাতার প্রণাম নেবেন। প্রত্যুত্তর রাজমাতা চন্দ্রপ্রভা দেবী বলেন, কল্যাণ হোক তোমাদের। তারপর তিনি বলেন, আমি আজ পুবপাড়া গ্রামে যাব। বিনয়েন্দ্র বলল, ল্যাটেলকে বলি পালকি আনতে। তিনি তখন বলেন, না, আমি হেঁটে হেঁটে যাব। দেখতে চাই প্রজারা কেমন আছে, তারা কেন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। বিনয়েন্দ্র বলল, না রাজমাতা, আপনার হেঁটে যাওয়া ঠিক হবে না। আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি মহেশ মালিকে দিয়ে দীপন, লাঠিয়াল ও সঙ্গীরা খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনার শরীর ভালো নয়, তাছাড়া রাজ্যের নানা কাজে আপনাকে ভাবনা চিন্তা করতে হয়। রাজমাতা বললেন, ঠিক আছে মহেশ, তুমি এক্ষুনি লাঠিয়ালকে বলো খেয়াঘাটে আসতে, আমি পুবপাড়া গ্রামে যাব। খেয়াঘাটে দাঁড়িয়ে বিনয়েন্দ্রকে বললেন, তোমাকে বলছিলাম না বাস্তু বিষাদকে খবর দিতে। আমি রাস্তাঘাট, ঘর, স্নানাগার ইত্যাদি তৈরির বিশেষ খবর নেব। তাছাড়া খেয়াঘাটেরও কিছু কাজকর্ম আছে। বিনয়েন্দ্র বলল, নরেন্দ্র বাস্তু শাস্ত্রীকে বলেছি, সে আজই আপনার সঙ্গে সন্ধেবেলা দেখা করে প্রয়োজনীয় কিছু কথা বলবে। এসব কথা যখন হচ্ছিল তখন দীপেন, লাঠিয়াল আরো 3 জন লোকও পালকি নিয়ে রাজমাতার কাছে এসে বলল, রাজমাতা আপনি আমাদের ডেকেছেন? চন্দ্রপ্রভা বললেন, হ্যাঁ, আমি পুবপাড়া গ্রামে যাব। এই বলে পালকিতে উঠতে উঠতে বললেন, বিনয়েন্দ্র, মহেশমালী, নিতাই মাঝিকে তোমরা পুবপাড়া গ্রামে এসো, অনেক কাজ আছে। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী পুবপাড়া গ্রামে গিয়ে দেখলেন অনেক ঘরে লোক নেই, আবার কিছু কিছু ঘরে কালাজ্বরের লোকেরা আক্রান্ত হয়ে এক অসহায় অবস্থায়। গ্রাম যেন ঘুমিয়ে রয়েছে, কারো মুখে হাসি নেই, আনন্দ নেই, সবাই তাকে দেখে জড়ো হয়েছে। রাজমাতা বললেন, তোমরা কেমন আছো? রাজবতী কি ওষুধ দিচ্ছে? তখন এক বুড়ো কাঁপতে কাঁপতে এসে বলল, রাজমাতা, আমার ছেলেটা কালাজ্বরে মারা গেছে। আমি এখন কি করি? আমার রোজগারপাতি কিচ্ছু নেই। তখন বিনয়েন্দ্রর দিকে তাকে বললেন রাজমাতা, তাকে প্রতি মাসে 20 কাঠি চাল দিয়ে দেবে আমাদের সঞ্চয় ভাণ্ডার থেকে। তারপর তিনি আরো 2-1 জন প্রজার কুশল জিজ্ঞেস করে বললেন, তোমরা ভয় পেও না, আমি আছি, আমাদের রণচণ্ডী দেবী রক্ষা করবেন। তোমরা পালিয়ে গ্রাম ছেড়ে যেও না। এমনিতেই আমাদের রাজ্যের লোকসংখ্যা কম, তোমরা যদি চলে যাও
তাহলে চলবে কি করে? ফিরে আসার সময় রাজমাতাকে দেখে নিতাই, মোল্লা, ফজল লস্কর, আফজল হোসেন, মনুলক বলল, রাজমাতা, কাজের রাজ্যের জয় হোক। তিনি প্রত্যুত্তরে বললেন, তোমাদের ব্যবসা কেমন চলছে? তোমার ধান, তিল, তিসি ইত্যাদি নিতে প্রায়ই আসো সিলেট থেকে, এখানে স্থায়ীভাবে থেকে যাও। বলি, এখানে থেকেই ব্যবসা করো, আমি তোমাদের থাকার জায়গা দেব। পালকিতে উঠতে উঠতে বিনয়ের দিকে তাকিয়ে রাজমাতা বললেন, এই দুস্থ অসহায় লোকদের নিয়ে ভাবতে হবে আমাদের। প্রতি বছর বড় বক্রের বেনজল কত ঘর বাড়ি নষ্ট করে, তাতে কালাজারে প্রতি বছর কত কত লোকের জীবনহানি ঘটে। এসব স্থায়ী কোনো সমাধান করতে হবে। তারপর পালকির কাছে দাঁড়িয়ে বললেন, বিনয়, তুমি খোঁজ নাও, নাথযোগীরা কোথায় থাকে। আমি একবার প্রাগজ্যোতিষ গিয়েছিলাম, সেখানে দেখি নাথযোগীরা যোগচর্চা করে, তাদের শরীর ঠিক রাখে। তারা শরীর সুস্থ রাখার জন্য অনেক অনেক কিছু জানে। আমাদের রাজ্যের প্রজা শরীর সুস্থ রাখতে হলে তাদেরও অনুরোধ করে আনতে হবে আমাদের রাজ্যের প্রজাদের স্বার্থে। তুমি তাদের সম্পর্কে বিস্তারিত খবর খুব তাড়াতাড়ি জানাবে। আমি শুনেছি তারা শৈব সাধকও। তাছাড়া জঙ্গলে কাঠ কাটার জন্য করাতি দাস আরাকসিদের যারা কাঠ চিড়ে নিয়ে আসবে, তাদেরও আমি স্থায়ীভাবে থাকার জায়গা দেব কাছের রাজ্যে। সিলেট থেকে অগরু ব্যবসায়ীদেরও নিয়ে আসবে। যেসব মাঝি, মাল্লা, মৎস্য ব্যবসায়ী বরাক তথা বড়বক্র নদীতে নৌকোর দাঁড় টানতে সিলেট থেকে আসে, তাদেরও বলবো আমাদের রাজ্যে থাকতে। কারণ প্রতি বছর এভাবে কালাজ্বরে লোক সংখ্যা কমে গেলে আমি কাদের নিয়ে কাছের রাজ্য শাসন করব? বলতে বলতে তিনি পালকিতে উঠলেন। শীতের রোদ সমস্ত পৃথিবীকে উত্তপ্ত করছে। রাজমাতা চন্দ্রবা দেবী যখন পালকিতে নিয়ে পুবপাড়া গ্রাম থেকে ফিরছিলেন, তখন খেয়াঘাটের মাঝি মাল্লারা এসে গেছে। গ্রামের চাষিরা তখন সবজি বাগানে কাজ করতে করতে রাজমাতা পালকি দিকে তাকাচ্ছিল। রাজমাতা পালকি থেকে সব দেখছিলেন। প্রজাদের কল কাকলিতে রাস্তাঘাট ব্যস্ততায় ভরে উঠেছে। সবাই তাদের নিজ নিজ কাজে চলে যাচ্ছে। পালকি নিয়ে যেতে যেতে হঠাৎ এক স্বর্ণকারের দোকানে থামলেন রাজমাতা। স্বর্ণকারটির নাম তপন কোচ। সে রাজমাতার বাপের দেশের লোক। তিনি তাকে এখানে এনেছেন হেলেমশ্বর সুদর্পনারায়ণ মুকুট তৈরি করার জন্য। কিছুদিন আগে তাকে আদেশ দিয়েছিলেন মুকুট করার জন্য। তিনি সামনে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তপন কোচ তাকে বলল, রাজমাতা, মুকুটটি হয়ে গেছে, আমি কাল আপনার কাছে নিয়ে যাব। তিনি বললেন, ঠিক আছে, আমি এখন যাচ্ছি। বলেই আবার পালকিতে উঠলেন। যখন তিনি রাজবাড়ির অন্দরমহলের কাছাকাছি এলেন, শুনতে পেলেন কে যেন অন্দরমহলে গান গাইছে। গলাটি চেনা চেনা। এত হেরামবর্ষের সুদর্পনারায়ণ গলা। কাছের রাজ্যের ওস্তাদ সুরচাঁদ তার অল্প বয়সী ছেলেকে খুব ভালো গান শিখিয়েছে। সুরচাঁদের প্রশংসা না করে পারা যায় না। ভাবতে ভাবতে তিনি পালকি থেকে নামলেন। গান গাইছিল সুদর্প। দিন দয়াময়ী নাম তোমার, শুনিয়া ভরসা বড় হইয়াছে আমার। পূজা জপ তপ কিছু আমার, তবে যদি করো কৃপা মহিমা তোমার। আমি তো কুমতি অতি গতি নাই আর, ভরসা করিয়াছি কেবল শ্রীচরণ তোমার। প্রণতি করিয়া বলে সুদর্প রায়, আজ্ঞা করো মুন্ড দিয়া বাজি রাঙ্গা পায়। দীনদয়াময়ী নাম তোমার, শুনিয়া ভরসা বড় হইয়াছে আমার। পূজা জপ তপ কিছু আমার, তবে যদি করো কৃপা মহিমা তোমার। আমি তো কুমতি অতি গতি নাইত আর, ভরসা করিয়াছি কেবল শ্রীচরণ তোমার। প্রণতি করিয়া বলে সুদর্প রায়, আজ্ঞা করো মুন্ড দিয়া বাজি রাঙ্গা পায়। এই গানটি আমি উপন্যাসে এনেছি। মঞ্চন বর্মন প্রণীত প্রকাশিত হিড়ম্ব ভাষা প্রবেশ গ্রন্থ থেকে। এই গানের প্রসঙ্গ রয়েছে নারীসমৃদ্ধির ভূমিকায়ও। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী গান শুনতে শুনতে সুদর্পণ নারায়ণের কক্ষের দিকে চলে এলেন। তখন সুদর্পণ বাতানের দিকে তাকিয়ে গানটি গাইছিল। রাজমাতা কক্ষে ঢুকে বললেন, বাছা, খুব সুন্দর গানটি গেয়েছ। তোমার প্রশংসা না করে পারি না। তোমার শরীর কি ভালো আছে? উত্তরে সুদর্পা বলল, হ্যাঁ মা, আমি ভালো আছি। এখন তো স্বাভাবিক
ভাবে হাঁটাচলা করতে পারি। খণ্ডর কবিরাজ মণি সিং ও তমি সিং আমাকে যত্নসহ ভালো করেছে, খুব যত্ন নিয়েছে আমার, সত্যি তাদের তুলনা হয় না। ফেরার পরে রাজমাতা দেখছেন রণচন্দ্র মন্দিরে গান গাইছে সুরচাঁদ, তালিম দিচ্ছে ক্ষেমবাবু সিং, মৃদঙ্গবাদকেরা সকালবেলার পূজা সেরে কৈপুরে ভুবনেশ্বর হয়তো তার কক্ষে বিশ্রাম নিচ্ছেন। সুরেশ্বর মালিনীকে তিনি দেখছেন নাটমন্দির নানান কাজ করতে। রাজমাতার পাহাড়েরা তনয়া বলল, কিছুক্ষণ আগে খগেন্দ্র ও তার সঙ্গের মৌচাক শিকারীরা মৌচাক ব্যাঙ্গে রাজবাড়িতে মধু ও মৌচাকের মোম দিয়ে গেছে। অনেক সময় এই মোম জ্বালিয়েও রাত্রিবেলা রাজবাড়ি আলোকিত করা হয়। চর্বির তেল ছাড়াও মাঝে মাঝে মোম চালিয়ে নিতে হয় তাদের। বর্বক্তা বরাক কাছের রাজ্যে উত্থান পতনের ভেতর, কাছের রাজ্যের জনবসতি নানান গল্পগাথা চারিদিকে যেন নেচে নেচে বলে দূর থেকে দূরে যাচ্ছে। চুঙ্গা ফুঁকে ফুঁকে কাছের রাজ্যের ঘোষক চারিদিকে প্রজাদের জানাচ্ছে রাজবাড়ির সাহায্যের জন্য পালা করে চলে আসতে। প্রজারা দায়বদ্ধ কাছের রাজ্যের নানান অনুষ্ঠানে বিনা পারিশ্রমিকে কিছুদিন কাজ করতে। এটাই পরম্পরা, নিয়ম। ত্রিপুরা মহারাজা ঈশানচন্দ্র মানিক্যের সফরসূচিকে সফল করার জন্য প্রজাদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তাই রাজমাতা ঘোষক দিয়ে এই আবেদন জানাচ্ছেন। বিদ্রোহীরা আবার তাদের গুপ্ত ঘাঁটিতে জমা হয়েছে। মৃন্ময় সঙ্গ রাগে গজরাতে বলো, সুবিনয়, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। এত চেষ্টা করেও কাজের রাজ্যের সঙ্গে পেরে উঠতে পারছি না। মনাকে চুরি করে নিয়ে এলাম, কত ফন্দি এটে মুকুল মাহুতকে ভয় দেখে নারীর সামনে চুরি করাতে পাঠালাম। তাও ওই জাদুকর নাকি তন্ত্রমন্ত্র জানা ভুবনেশ্বর সাধুটা তাকে কি করে পঙ্গু করে দিল। তখন গদাই বলল, আসলে রণচণ্ডী মন্দিরের দেবী জাগ্রত, তার সামনে থেকে আমাদের নারীর সামনে তো চুরি করার পরিকল্পনা ঠিক হয়নি। দেবী রুষ্ট হয়েছেন। যতদিন ভুবনেশ্বর আর সুরেশ্বর মালিনী মন্দিরে থাকবে ততক্ষণ আমরা তাদের সঙ্গে পেরে উঠব না। এমন কিছু করতে হবে রণচণ্ডী মন্দির থেকে দূরে, নতুবা আমরা বারবার হেরে যাব। যদি দেবী পূজা বন্ধ করার কোনো ছলা কলা করা যেত তাহলে আমরা সফল হতাম। দেবীর এই অলৌকিক কাণ্ড আমার ভয় করে। মৃন্ময় শঙ্কর ধনকে বলল, গদাইকে, আমাদের আর ভয় দেখাস না গদাই। মৃন্ময় শঙ্কর ধনকে বলল গদাইকে, আমাদের আর ভয় দেখাস না গদাই। এখন আমরা বিদ্রোহী, আমাদের দলের নাম লাল জবা, আমরাও কালী ভক্ত। আমাদের সঙ্গেও এখন আছে দস্যু লচু দফা ও খচু দফা। তাদের আতঙ্কে ত্রিপুরা মহারাজা ঈশানচন্দ্র মানিক্যও ভয় পায়, আর আমাদের কাছারি রাজ্যের প্রজারাও তো আতঙ্কে কাঁপে। আমাদের কিছু ভুলের জন্য বারবার আমরা ব্যর্থ হচ্ছি। এবার আর ব্যর্থ হব না। এমন ফাঁদে রাজমাতা চন্দ্রবা দেবীকে ফেলবো, তিনি যাবেন কোথায়? নাকে জল, চোখে জল এক করে ছাড়বো বলে অসুরের মতো শব্দ করে হাসতে লাগলো। আজ এখানেই শেষ করছি। অত্যন্ত রহস্যময় পর্ব, গুরুত্বময় পর্ব। প্রতি পর্ব আপনি শুনতে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা উৎসবে রিক্রিয়েশন অনুষ্ঠান, দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠানটি দেখে থাকেন। আপনারা দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। মালিনী আখ্যান আলোচিত উপন্যাস, দেশে বিদেশে আলোচিত হয়েছে, তাই উপন্যাসটা দেখবেন। এই অঞ্চলের শিকড়ের সন্ধান রয়েছে। নমস্কার, দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।